আমরাও প্রথমে ভেবেছিলাম যে তিনিও মা, এবং আমার মেয়ের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ কেঁদেছিলেন। প্রথমে বুঝতে পারিনি যে ওটা কুমিরের কান্না, এখন পুরো মনে হচ্ছে যে ওটা নাটক ছিল। কোটির মধ্যে লোকের মধ্যে একটা লোক যদি বলে যে না সঞ্জয় ঠিকই দোষী, তৃণমূলের লোক বাদে, তাহলে আমি মেনে নেব। আজকে যারা আমার মেয়ের দেহটা লাস্টে লোপাট করেছে, তো এটা একটা তত্ত্ববোমা লোপাটের মধ্যেই পড়ে। এবং সীমাবাবু যে আমাদের ঘরে বসে বলেছেন এই ব্যাপারে যদি ওদের গ্রেপ্তার করি, এটা 2-3 বছর জেল খাটবে। তাদের এখন ক্লিন চিট দিচ্ছে কোর্টে দাঁড়িয়ে। যেহেতু একজন বিচারপতি, উনি তো জানেন যে কাজটা কীভাবে হওয়া উচিত ছিল, বা কীভাবে হওয়া উচিত, সেই জন্য উনি ক্ষোভ প্রকাশ করেছেন। আরও একজনও ক্ষোভ প্রকাশ করেছেন, উপেন বিশ্বাস। তিনি প্রথম থেকেই প্রাক্তন সিবিআই অধিকর্তা, তিনিও বলেছেন যে সিবিআই কাজ করছেন। তো বড় মাথা নাকি, এলে ছোট লোক কোথাকারে। নির্মল ঘোষ এখানেই ছিল, এরাই তো সব করেছে। নির্মল ঘোষ, সোমনাথ দে, এরা কি লোক? এরা লোকের পর্যায়ে, মানুষের পর্যায়ে পড়ে নাকি? সঞ্জীব মুখার্জি। আমরা মেয়ের মুখটা সারাদিন তো দেখতেই পারিনি, বাড়িতে এনেও দেখতে পারিনি। বাড়িতে এনে যেই তার সামনে আমি আর ওর বাবা বসবো, তখন ডিসি নট এক বান্ডিল টাকা। এটাও তো আমার কোশ্চেন রয়েছে, টাকাটা তার কাছে কে দিল? সন্দীপ ঘোষ কি একদিনে সন্দীপ ঘোষ হয়ে গেছে? এই সন্দীপ ঘোষ, আশিস পাণ্ডে, এদের তৈরি করা হয়েছে, এবং এই যে স্বাস্থ্যমন্ত্রীই তৈরি করেছেন এদের। শুধু আমার মেয়ে নয়, আরজি করে 6টা এরকম হয়েছে। আর এই যে আরও তারপরে যেগুলো হচ্ছে, সবগুলোর জন্য আমাদের এই স্বাস্থ্যমন্ত্রী দায়ী। কাকু কাকিমা, একেবারে কালকে শুনানি ছিল আপনাদের যে আরজিকর মামলা, অতি পরিচিত আরজিকর মামলার যে শুনানি, সেই শুনানিতে দেখা গেল যে তদন্ত অফিসার তিনিও পরবর্তীতে কোর্টের বাইরে বেরিয়ে এসে কাঁদতে কাঁদতে বলছেন আমিও মা। এতদিন এই মানবিকতা কোথায় ছিল? মানবিকতা নয়, ওনারা কালকে আমাদের প্রশ্নের চাপে এখন এসে একটা নতুন অভিনয় শুরু করেছেন। এটা হচ্ছে কুমিরের কান্না বলে বাংলায় যে ভাষা আছে, সেটাই হচ্ছে কালকে দেখিয়েছিলেন। কালকে এমন আমরা কতগুলো প্রশ্ন বা বিষয় উত্থাপন করেছি যেটার কোনো উত্তর সিবিআইয়ের কাছে, এখন সিবিআই সেই জিনিসটা দেখেইনি, চার্জশিটে আনেনি। সেই জন্যই ওইসব আমাদের ওই সমস্ত প্রশ্ন থেকে বাঁচার জন্যে এই অভিনয়টা উনি করেছেন। হস্টেল রুমে ঠিক কী ছিল যে না, সেটা প্রকাশ্যে বলা যাবে না, সেটা আমরা গোপন জবানবন্দিতে দেবো। সেটা সিবিআই জানে। 1 বছর আগে সেপ্টেম্বর, 13ই সেপ্টেম্বর সমস্ত সিজ করা উচিত ছিল সিবিআই, কিন্তু করেনি। সেই বিষয়টা তদন্তই করেনি, সেই জন্যই মেনলি ওটা আমরা তদন্তের স্বার্থে ওটা বলতে পারবো না কী ছিল। যে সপ্তম যে চার্জশিট একেবারে জমা পড়েছে কাকিমা, তার স্ট্যাটাস রিপোর্ট জমা পড়েছে, তারপরেও আপনি একেবারে কোর্ট সম্মুখে সিবিআইকে নির্লজ্জ বললেন, এই প্রসঙ্গ উঠে আসছে। আমার মেয়েটা খুন ধর্ষণ হয়েছে 1 বছর 4 মাস হয়ে গেছে। তারা এখন স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে, তার মোবাইল, ল্যাপটপ ফরেন্সিকে দিয়েছে। তো এতদিন তারা করছিলটা কি বসে? সেই জন্যই আমি ওদের নির্লজ্জ বলেছি। এরকম যে এখন এত বছর দিন পরে তাদের একটা মনে হয়েছে যে মেয়েটার ল্যাপটপ, মোবাইলটা ফরেন্সিকে দেওয়া উচিত। এটা নির্লজ্জ বলবো না তো কি বলবো? এটা নির্লজ্জ আমি একা বলছি না, সারা পৃথিবীর লোক ওনাদের নির্লজ্জ বলছে। এবং আমাদের যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয়, তিনিও বলেছেন আরজিকর মামলার কোনো তদন্তই এখনও সিবিআই করে উঠতে পারেনি। এটা শুধু আমরা যে বলছি তা নয়, এটা সুপ্রিম কোর্টের থেকেও বলেছিলেন যে যারা বিচারপতিরা ছিলেন তারা বলছেন আমরা 30 বছরের কর্মজীবনে পুলিশের এরকম তদন্তই দেখিনি। অথচ আমাদের আইও সীমা পাহুজা ম্যাডাম সেই পুলিশের তদন্তকে খুব ভালো তদন্ত বলে এখানে সম্মানিত করেছেন। তিনিও তো মা। আমরাও প্রথমে ভেবেছিলাম যে তিনিও মা, এবং আমার মেয়ের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ কেঁদেছিলেন। প্রথমে বুঝতে পারিনি যে ওটা কুমিরের কান্না, এখন পুরো মনে হচ্ছে যে ওটা নাটক ছিল। কারণ একজন মা, আমিও তো তাই, আমিও চাই যে একজন মা হিসাবে দেখুক এই ব্যাপারটা, তাহলে আমি যে কতটা যন্ত্রণার মধ্যে আছি সেটা উনি অনুভব করতে পারবেন। কিন্তু ওনার সেই ফিলিংসটা ওনার কর্মে নেই। চোখের জল দিয়ে অনুভূতি আদায় করা যায় না মানুষের, সেটা কর্ম করে দেখাতে হয়। সেই কর্মটা উনি করে দেখাতে পারেননি।
কেউ মানবে না, শুধু আমি মা বলে নয়, এই যে 140 কোটি লোক এই ভারতবাসী কেউ মানেনি যে আমার মেয়েটা তার কাজের জায়গায় ধর্ষণ খুন হয়ে গেল আর বাকি সবাই ঘুমিয়েছিল। হসপিটাল একটা আরজিকর হসপিটাল, বিশেষ করে একটা এত মানুষ থাকে সেখানে, সেখানে কেউ কিছু জানতে পারলো না। এই যে গল্পটা বলা হচ্ছে, এই গল্পটাই পুরোপুরি মিথ্যা। কাকু, এই যে বারংবার বলছো সিবিআই তদন্ত করছে না, 11 জনের গোপন জবানবন্দি তো ইতিমধ্যে নেওয়া হয়েছে, সেই স্ট্যাটাস রিপোর্টেই যা উঠে আসছে। সেটা ওরা মুখে বলছে, সেটা যে কী জবানবন্দি নিয়েছে, আমি কাউকে এনে ডাকলাম, বসালাম, বিস্কুট, চা বিস্কুট খাওয়ালাম, মারি বিস্কুট খাওয়ায়, চায়ের সঙ্গে মারি বিস্কুট খাওয়ায়। সিবিআইয়ের একটা খুব ভালো গুণ আছে এটা, কেউ গেলে তাকে চায়ের সঙ্গে মারি বিস্কুট খাওয়ায়। মারি বিস্কুট খাওয়ালো, খাইয়ে বাড়ি পাঠিয়ে দিল। এই সন্দীপ ঘোষকে, আমাদের কাছে প্রমাণ আছে, সন্দীপ ঘোষকে যেদিন অ্যারেস্ট করে তার আগের দিন ওরা মানে পোলাও এবং পোলাও পনির এই সমস্ত খাইয়েছে। যদি করলাম তাহলে কি জিজ্ঞাসাবাদ করলাম? সন্দীপ ঘোষকে তুমি 14 দিন জিজ্ঞাসাবাদ করেও চার্জশিট দিতে পারো নি, সেটা তাকে জামিনে মুক্তি দিতে বাধ্য হয়েছে। আর তুমি এদের নিয়ে জিজ্ঞাসাবাদ করছো। আমরা যে সমস্ত নামগুলো দিয়েছি তুমি নিয়ে 5 মিনিটে পূজা রায় ভ্যানিলা কৃষ্ণানকে 5 মিনিটেও মনে হয় জিজ্ঞাসাবাদ করেনি, এবং কী জিজ্ঞাসাবাদ করে সেই তথ্য আমাদের কাছে আজ পর্যন্ত আমরা সামনে দেখিনি। চার্জশিট দিয়েছি যে কাকিমার মানে স্টেটমেন্ট নিয়েছে নীলামশ্রী, তাকে তো কোর্টে সাক্ষী রাখা দরকার ছিল না। কাকিমাকে যখন সাক্ষী দিতে দেয়নি সেটাও রাখেনি। সিবিআই ব্যাপারটাকে প্রথমেই সঞ্জয়কে হাতে পেয়েছে, ব্যাস সঞ্জয়কে কনভিক্ট করে দাও। এবং নীলামশ্রী একদিন গর্বের সঙ্গে আমাকে বলছেন আমরা 3 মাসের মধ্যে একজনকে কনভিক্ট করে দিয়েছি, এটা বলেছেন। আপনি কনভিক্ট করেছেন, এটা কেউ বিশ্বাস করতে পেরেছেন আজ পর্যন্ত? ভারতবর্ষের 140 কোটির মধ্যে লোকের মধ্যে একটা লোক যদি বলে যে না সঞ্জয় ঠিকই দোষী, তৃণমূলের লোক বাদে, তাহলে আমি মেনে নেব। আজকে যারা আমার মেয়ের দেহটা লাস্টে লোপাট করেছে, তো এটা একটা তত্ত্ববোমা লোপাটের মধ্যেই পড়ে। এবং সীমা বাবু যে আমাদের ঘরে বসে বলেছেন এই ব্যাপারে যদি ওদের গ্রেপ্তার করি এটা 2-3 বছর জেল খাটবে। তাদের এখন ক্লিন চিট দিচ্ছে কোর্টে দাঁড়িয়ে সেই সীমা পাহুজা কোম্পানি, মানে সিবিআই। আগের লোকে সিবিআইয়ের নাম শুনলে কাঁপতো, এখন সিবিআই আমাদের দিকে কাঁপছে, উল্টো হয়ে গেছে। এখন আমাদের সব কথা শুনলে কেঁপে ওরকম করছে। কালকে যে কোর্টের মধ্যে যা দিয়েছি না, এরা মানে সিবিআইকে যেভাবে বলেছি এভাবে ওইভাবে বলা উচিত না, ওরকমভাবে ওতে লজ্জা হয় না, নির্লজ্জ এরকম বারবার। যে সিবিআই তদন্তের কথা এতক্ষণ ধরে আলোচনা হচ্ছে, সিবিআই এখন বাঁচার জন্যে জজের কাছে বলছে যে ওনারা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার, ওনার সঙ্গে কী ভালো ব্যবহার, 1 বছর 5 মাস ওনারা কী করেছেন সেই হিসাব আমাদের দিন। 3 মাসের যে কাজ করেছেন সেই হিসাবটা দিয়েছেন, বাকি সময়টা যে কাজ করেছেন কাউকে তো থাকেনি না। এখানে কলকাতা কোনো অফিসে কোনো আমাদের যে তদন্তের যে দায়িত্বপ্রাপ্ত অফিসাররা কেউ থাকে না। ওই কেসের দিন আসে, আবার কেসের ঝামেলা মিটে গেলে আবার বাড়ি চলে যায়। ওরা তো চায় যে এই জন্য 2-3 মাস পর ডেট নেওয়ার জন্য চেষ্টা করে সবসময়। যখনই আমরা তাড়াতাড়ি কথা বলি, না আমাদের এই অসুবিধা আছে, সেই অসুবিধা আছে, ও জায়গায় কেস আছে বলে জজকে কনভিন্স করে ডেটটা পিছিয়ে নেয়, সবসময় করে। কেন? ওরা তদন্ত করতে এসে আমাদের হয়ে, না আমাদের ক্রিমিনালদের বাঁচানোর জন্য এসছে? কালকে আমার আদালতেই আদালতে আমি কালকে বলেছি তো, ওরা তো ক্রিমিনাল যে সমস্ত সওয়াল করছে তো ক্রিমিনালদের বাঁচানোর জন্য যেসব সওয়াল করছে। তাহলে সিবিআই যে তদন্তের উপর এতটা ক্ষোভ আমরা দেখতে পেলাম, প্রাক্তন বিচারপতি বর্তমানে বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও ঠিক একই বক্তব্য বলছেন। উনি তো একজন বিচারপতি, উনি তো জানেন যে কাজটা কীভাবে হওয়া উচিত ছিল, কীভাবে হওয়া উচিত, সেই জন্য উনি ক্ষোভ প্রকাশ করেছেন। আরও একজনও ক্ষোভ প্রকাশ করেছেন, উপেন বিশ্বাস, তিনি প্রথম থেকেই প্রাক্তন সিবিআই অধিকর্তা, তিনিও বলেছেন যে সিবিআই কাজ করছে না। শুধু আমরা যে বলছি তা নয়, সিবিআইকে সবাই সমালোচনার সিবিআই যদি কাজই করতো তাহলে সাংবাদিকদের এড়িয়ে যাচ্ছে কেন সবসময়? আজ পর্যন্ত সাংবাদিকদের কোনো কথা উত্তর দিয়েছে সিবিআই? কাউকে কোনো কথা বলেনি কেন? সৎভাবে যদি কাজ করতে থাকে, উত্তর ওদের কাছে নেই। আমরা যে আদালতে এখন রিডে যে মনে হয় 54টা কোশ্চেন রেখেছি, এই 54টা কোশ্চেনের উত্তর ওদের কাছে নেই, সেই জন্য ওরা এখন এইসব বাহানা করছে। কবে দেবে প্রশ্নের উত্তর? আদালত যদি অর্ডার দেয় অবশ্যই দিতে বাধ্য হবে। আদালতের দিকে তাকিয়ে আছি, দেখা যাক না। আদালত চেষ্টা করছে ব্যাপারটাকে বের করার।
প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি কার্যত অভিযোগ করছেন যে সিবিআইয়ের বড় মেজ কর্তারা সব বিজেপি বিরোধী দল দ্বারা মদতপুষ্ট। আপনারা কি ঠিক সেটা একই জানি মত? না। 2011 সাল থেকে কলকাতায় যা ওয়েস্ট বেঙ্গলে যতগুলো কেস সিবিআই নিয়েছে কোনো কেসের সমাধান করেনি। এমনকি বিশ্বজিৎ সরকার বিজেপি কর্মী যে খুন হয়েছে তার চার্জশিটও এখন এমনভাবে বিচার প্রক্রিয়া চালাচ্ছে। আর সে 5 বছর ধরে ব্যাপারটাকে, একটা ভাই মারা গেছে, একটা দাদার পক্ষে 5 বছরের একটা মামলা চালানো যে কী দুঃসহ বিষয়, সে ভাইটাই শুধু জানে, সিবিআই জানে না এটা। সিবিআইয়ের নামে আগে লোকে কাঁপতো, এখন সিবিআই এখন আমাদের নামে যে সমস্ত পার্টি সিবিআইয়ের কাছে গেছে তাদের নামে কাঁপে। ওই বিশ্বজিৎ সরকারের সঙ্গে সিবিআইয়ের সঙ্গে কম ঝামেলা হয়নি। এবং বিশ্বজিৎ সরকার সিবিআইকে ঘুষখোর অনেক কিছু বলেছে, চিটিংবাজ, সব কিছু বলেছে। কাকিমা, এই যে অভিজিৎ গাঙ্গুলির মন্তব্য সিবিআই এবং ইডি নিয়ে, শুধু সিবিআই ইডি না, একেবারে নিয়োগ দুর্নীতি বর্তমানে যেটা একেবারে চাকরি থেকে শুরু করে সাধারণ জনগণের যে জীবন জীবিকা, সেইতে যে প্রশ্ন উঠেছে, যে মন্তব্য, আপনি কি একেবারেই একমত তার সাথে? একেবারেই একমত। আমাদের দুর্ভাগ্য যে আমাদের মেয়েটা এখানে জন্মেছিল এতটা মেধা নিয়ে, নাহলে আমরা তাকে হারাতাম না। আর তার চেয়ে বড় দুর্ভাগ্য আমাদের বাংলার মূর্খ মন্ত্রী একজন, তিনি মহিলা হয়ে মহিলার নিরাপত্তা দিতে পারেন না, সুরক্ষা দিতে পারেন না। আর কোনো ঘটনা ঘটলে এই অনেক নানা তথ্য, এটা খুব ছোট ঘটনা, এই মানুষ এত এইসব রাজনীতি করে বেড়াচ্ছে, এসব কিছুই ঘটেনি। কি ঘটেছে সেটা বলো, তুমি স্বাস্থ্যমন্ত্রী, তোমার হেফাজতে ছিল আমার মেয়েটা। যেদিন রাত্রে খুন হয়েছে পরের দিন সকালে এসেই তোমার যারা অপরাধী তাদের ধরা উচিত ছিল। এবং আমাদের ঘরে এসেও বলে গেছেন, আমি যখন বলেছিলাম যে ম্যাডাম আমি মানি না যে সঞ্জয় একা এসে এই ঘটনাটা ঘটিয়ে গেছে, তখন উনিও বলেছিলেন যে হ্যাঁ আমারও মনে হয় তাই, আমার ধারণাটাও একই। তুমি ভেতর থেকে কাউকে নিয়ে, বিনীত গোয়েলকে বলেছিলেন তুমি ভেতর থেকে কাউকে নিয়ে ডান্ডা দাও, ঠিক এই ভাষাটাই ইউজ করেছিলেন, সব বেরিয়ে আসবে। কিন্তু আজও পর্যন্ত সেই ভেতর থেকে কাকে নিয়ে ডান্ডা দেবেন নাকি উনি নিজেই ডান্ডা খাবেন সেটা এখনো বুঝতে পারিনি আমি। অনুমতি ছাড়া মেয়ের মুখ দেখতে পারেননি, হ্যাঁ, কোর্টে করেছি, কালকেই করেছি, সত্যিই তো তাই। আমরা কেঁদে সেই মেয়ের কাছে যেতে পারছি না। আমরা একটা সন্তান, আর ভালো মেয়েটাকে আমি সকালবেলা খাইয়ে দিলাম, তাকে সমস্ত কিছু দিয়ে দিলাম গাড়িতে, সে আমাকে হাত দেখাতে দেখাতে তার ডিউটিতে চলে গেল। রাত্রি 11:30টার সময়ও মেয়েটা আমাকে সুন্দর হাসি খুশি ফোন করলো, সেই মেয়েটা সকালে নেই। এটা কি করে মানব? এবং সেই যে তদন্তটা, সেই যে আমাদের যে সার্কাসটা দেখানো হচ্ছে যে এক সঞ্জয় রায়, এটা কি? এই সঞ্জয় রায় কিছুই হয়তো করেনি, বা করেছে আমি ওদিকে যাই না, কিন্তু বাকিরা কোথায়? বাকি অপরাধীরা এখনও আরজিকর হসপিটালে ঘুরে বেড়াচ্ছে। আর কাদের বাঁচাতে চাইছেন আমাদের মুখ্যমন্ত্রী? মানে আসল রহস্যটা ফাঁস হয়ে গেলে অনেকেই জড়িয়ে যাবে, ওই জন্য উনি কিছুতেই চাইছেন না এই বিচারটা সামনে আসুক। আর আমরাও ঠিক নাছোড়বান্দা, মানে আমরণ চেষ্টা করে যাব। ঠাকুরের কাছে কোনো দিন কারো খারাপ চাই না, এখনও চাইতে পারি না, কিন্তু চাইবো এখন ঈশ্বর যেন আমাকে বাঁচিয়ে রাখেন। আর যারা আমার মেয়ের শুধু খুন করেনি, তার স্বপ্নটাকেই খুন করেছে, তাদের আমি দেখে ছাড়বো, তাদের আমি স্বপ্ন পূরণ করতে দেব না। কাকু, একেবারে আপনাদের কাছাকাছি বলা যেতে পারে পানিহাটিতে যে মৃত্যু হলো যার, সেই মৃত্যু নিয়ে অবধি তৃণমূলের বড় বড় মাথারা রাস্তায় নেমেছে। বড় বড় মাথা কি, ওগুলো বড় মাথা নাকি? এগুলো ছোট লোক কোথাকারে? নির্মল ঘোষ এখানেই ছিল, এরাই তো সব করেছে। নির্মল ঘোষ, সোমনাথ দে, এরা কি লোক? এরা লোকের পর্যায়ে, মানুষের পর্যায়ে পড়ে নাকি? সঞ্জীব মুখার্জি এই নির্মল ঘোষ কিরকম বেইমান, আমি ফোন করে ডেকে নিয়েছি, সেখানে এরকম করলো। এই নির্মল ঘোষের মানে ছেলের বউ, সে কিন্তু চাকরি দুর্নীতি মামলায় জড়িত। 1269 হচ্ছে না র‍্যাঙ্ক ছিল। কিন্তু এরা ঠিক আরজিকরের আন্দোলনে কোথায় ছিল? একেবারে আন্দোলন নয়, শেষ প্রমাণটুকু আমরা যাতে না রাখতে পারি সেই চেষ্টাটা ওরা করেছে তিনজন মিলে। নির্মল ঘোষ এমএলএ, সোমনাথ দে কাউন্সিলর,
আর আমাদের পাশের বাড়ির প্রতিবেশী সঞ্জীব মুখার্জি, যে আমরা 2 ঘন্টা টালা থানায় বসে রয়েছি, মেয়েকে এখানে আনুন, সেকেন্ড পোস্টমর্টম আমরা করব, আজকে আমরা দাহ করব না। পুলিশ আমাদের সাথে না পেরে, পুলিশ আমাদের গাড়িতে বসেছিল, আমাদের ড্রাইভারকে চাবি নিয়ে লক করে গাড়িটা পাঠিয়ে দিয়েছিল কোথায়। পুলিশ আমাদের গাড়িতে বসে আমাদের বোঝাতে না পেরে সঞ্জীব মুখার্জিকেই নিয়ে গেছিল, ফের রাস্তায় চলে এসেছিল প্রায়, আবারও ফেরও নিয়ে গেছিল টালা থানায়। সঞ্জীব মুখার্জি ওখানে গিয়ে যারা ছিল উপস্থিত তাদের সঙ্গে ঝামেলা বাঁধিয়ে দেয়। তখন আমাদের বাড়ির পাশ থেকে বলছে, বৌদি তোমরা যদি এখন বাড়ি না আসো, ওকে নির্মল ঘোষ এবং অনেক পুলিশ টুলিশ আছে, সবাই মিলে ওরা শ্মশানে নিয়ে চলে যাচ্ছে। আমরা এই কথাটা শুনে যে সারাদিন মেয়ের মুখটা দেখতে পারিনি, আমরা বাড়ি চলে এসেছি তাড়াতাড়ি। আরও একটা কথা, বাড়িতে এসে আমরা মেয়ের মুখটা সারাদিন তো দেখতেই পারিনি, বাড়িতে এনেও দেখতে পারিনি। বাড়িতে এনে যেই তার সামনে আমি আর ওর বাবা বসবো, তখন ডিসি নর্থ 1 বান্ডিল টাকা। এটাও তো আমার কোশ্চেন রয়েছে, টাকাটা তার কাছে কে দিল? কে দিল টাকাটা? কে তাকে ডেকে আনলো? এই নির্মল ঘোষ, এই সোমনাথ দে, এই সঞ্জীব মুখার্জি তাকে ডেকে এনেছে। আমার মেয়েটা 31 বছর ধরে কষ্ট করে সাধনা করে এখানে এসেছিল। এই ডাক্তারিটা তার জীবিকা ছিল না, তার প্যাশন ছিল এটা, যে আমি মা আমার নামের পরে যেন অনেক ডিগ্রি থাকে আর আমি যেন অনেক সেবা করতে পারি সবার। যখন চেম্বার থেকে বাড়ি এসে বলতো, জানো মা আমি যা ব্লাড টেস্ট করতে দিই সেই রকমই রিপোর্ট আসে, আমি বলো অনেক বড় ডাক্তার হব। সেই কথাগুলো শুনলে আমার এখন শুধু কান্নাই, মানে 2 চোখে জল আমি ধরে রাখতে পারি না। তবুও আমি কখনো হতাশ হই না, বিচার আমরা ছিনিয়েই আনবো, যে যতই বড় হোক, মায়ের শক্তির কাছে কেউ বড় হতে পারবে না। কাকু একেবারেই শেষ প্রশ্ন, আর এই যে পুরো ঘটনা, আরজিকর ঘটনা, এরপর আরও একাধিক মেডিকেল কলেজে একাধিক ঘটনা আমরা দেখতে পেলাম এই কদিনে, যদি আজকে আরজিকর বিচার পেত তাহলে কি এইগুলো হওয়ার সাহস হতো? প্রশ্রয় যতদিন থাকবে ততদিন এসব ঘটনা ঘটবে। আর সিবিআইয়ের কাছে তদন্ত পাঠানো হয় কেন? তদন্তকে মানুষকে বোকা বানানোর জন্য। যে সিবিআই, মানে এটা একটা এমন একটা বিষয় দেখা যাচ্ছে এখন, সেটিংস আমরা বলছি ঠিকই, সেটিংস না কি এটা তো প্রশাসন জানে, কেন্দ্রীয় সরকার জানে, রাজ্য সরকার জানে। এই যে সিবিআইয়ের মধ্যে একটা ঘোট পাকানো, 2010 সাল থেকে 11 সাল থেকে যত কেস সিবিআই নিয়েছে, কোনো কেসের চার্জশিট দেয়নি। তার মানেটা কি? সেখানে নিশ্চয়ই কোনো কিছু একটা ব্যাপার হয়, টাকা পয়সা লেনদেন আছে, নাহলে রাজনৈতিক ক্ষমতার কোনো একটা ব্যাপার আছে, কিছু একটা ব্যাপার আছে, সেটা আমরা বলতে পারবো না। আমরা চেষ্টা করছি সেটাও বের করার। এই যে কেন সিবিআই 2011 সাল থেকে কোনো কেসের সমাধান করছে না, ইচ্ছাকৃতভাবে করছে না, একদম সম্পূর্ণভাবে আমরা বলতে পারি সিবিআই ব্যর্থ নয়, সিবিআই ইচ্ছাকৃতভাবে এই বিষয়গুলো সামনে আনছে না। এটা হচ্ছে সিবিআইয়ের একটা মানুষকে চোখে ধুলো দেওয়া। আর রাজ্য সরকারও মেইন কেসগুলোকে সিবিআই হাতে তুলে দিয়ে নিজে সেফ থেকে যাচ্ছে। ভাই আমার কিছু দায় নেই। আজকে চোর যারা 3 বছর 4 বছর জেল কেটে বাইরে আসছে, এসে বিরাট হুঙ্কার, কী সাহস কোথা দিয়ে? এই যে সংশোধনাগারে ছিল এরা কী সংশোধন হয়েছে? এরা তো ছিল আরামে আয়েশ করার জন্য গেছিলো, বসে থেকে মায়না নিয়েছে। এই তো বিধানসভার সদস্যপদ গেছে, 3 বছর জেল খেটে এলো, যে আইন আনলে তাদের গায়ে জ্বালা ধরে। এই চোরগুলো আমাদের মুখ্যমন্ত্রীর পোষা। কোন লোকটার নাম বলবো যার জেল কেটে তাদের কারণে কী পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হয়েছে? তারা তাদের মতন ঠিক জায়গা মতো আবার রিটার্ন এসছে। কিছু টাকা পয়সা তাদের কাছে ছিল, সেগুলো ইডির নিয়ম যে সিজ করলে আর ফেরত দেবে না, সেই সিস্টেমের মধ্যে তাদের টাকা পয়সা কী হয়েছে, আবার রোজগার করবে। এই যে এসএসসি যে পরীক্ষা, আবার যে পরীক্ষা হচ্ছে, এই স্বচ্ছতা কোথায়? এই তো অস্বচ্ছতায় ভর্তি দেখতে পাচ্ছি, আবার তো মামলা হয়েছে। বুঝবে এবার কিরম লাগে। একটা আমাদের রাজ্যটা একটা পরিবারের মতো, সেখানে পরিবারের সদস্য যে হেড, সে যদি দুর্নীতিবাজ, মিথ্যাবাদী, সব মিথ্যাচার ছাড়া কিছুই জানে না, সে বলে প্রতিশ্রুতি। আবার কি প্রতিশ্রুতি? মানে প্রতারণা। এই কথাটা যে মুখ্যমন্ত্রী বলে, সেই রাজ্যে প্রতিশ্রুতি মানে প্রতারণাই হবে। আজকে আমাদের কেসটা নিয়ে যখন বলছেন উনি টাকা দেবেন, আবার পরক্ষণে অস্বীকার করছেন, না আমি টাকা দেওয়ার কথা তো বলিনি কোনো সময়। কিন্তু উনি নিজে প্রকাশ্যে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলনে বলেছেন 10 লাখ টাকা তো দিতেই পারি, আবার উনি বলছেন যে না আমরা তো টাকা দেওয়ার কথা বলিনি। টাকা দিয়ে ওনারা বিচার করেন। বিচার আর কতদিন বিচারের অপেক্ষা করতে হবে? যতদিন অপেক্ষা দরকার করব, বিচার আমরা আনবই।
এটাই আমাদের প্রতিজ্ঞা। সিবিআই এর হাতে ভরসা আছে? সিবিআইকে ঘাট ধরে কাজ করাবো। সিবিআই স্যার যাবো কোথায়? সিবিআইকে যাবো কোথায়? সিবিআইকে স্যার যাবো এই কলকাতা পুলিশের কাছে গিয়ে তো কোনো লাভ নেই। আর একটা আমরা কমপ্লেন করেছিলাম মহিলা কমিশনে, আজকে ফোন করেছে, সেখানে রায় দিয়ে হাইকোর্ট রায় দিয়েছে যে ডিসি পর্যায়ের কোনো অফিসারকে দিয়ে তদন্ত করাতে। একজন কনস্টেবল আমাকে ফোন করছে, আমি যখন তার পরিচয় চাইছি, আপনি উইমেন গ্রিভেন্স সেল থেকে বলছি, আপনি কোন র্যাঙ্কের আছেন? বলছে আমি একজন কনস্টেবল। যেই বলেছি অমনি লাইনটা কেটে দিল, বলে তার দরকার নেই ঠিকানার। তাহলে এই হচ্ছে আমাদের রাজ্যের পরিস্থিতি। তাহলে কোনো রায়, হাইকোর্টের রায় পর্যন্ত এরা ভায়োলেন্স করতে কোনো ইয়ে করে না। আজকে যে মুকুল রায় সদস্য পদ গেছে, কোথাও গেছে নাকি? যাবে না। এরা কি এদিক ওদিক করে হয়তো সুপ্রিম কোর্টেই দৌড়াবে। একটা সামান্য ওই যে 4টে পোস্টিং নিয়ে যে আরজি করে যারা আন্দোলন করে তাদের 4টে পোস্টিং নিয়ে যে ঝামেলা চলছে, তারা সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, আবার সুপ্রিম কোর্টেও যাওয়ার চান্স দেখতে পাচ্ছি। এখনও যায়নি, কী করবে জানি না, এখনও যায়নি, যাবে মনে হচ্ছে। তাহলে এটা তো যেতে কোনো অসুবিধা নেই। পাবলিকের পয়সা তো আছে, জোর হরি লুট করো আর খালি লোন নাও খালি। আজকে রাজ্যে যে বিক্রি হয়ে গেছে, রাজ্যের ধারে ধারে রাজ্য শেষ। কোনো আমার অভিভাবকের পকেটে যদি পয়সা না থাকে আর যদি বাইরে গিয়ে ফুটানি করতে হয়, দান ধ্যান করতে হয়, তাহলে যে অবস্থাটা হবে, আজকে আমাদের রাজ্যের অবস্থাও ঠিক তাই। আজকে আমার পকেটে পয়সা নেই, আমি দান ধ্যানের মত্ত হয়ে গেলাম, দান ধ্যান, খেলা মেলা উৎসবের মত্ত, তাহলে আমার যা পরিণতি হবে পরিবারে, ওই আমাদের পশ্চিমবঙ্গের পরিণতিটাও তাই। মানুষকে বুঝতে হবে, মানুষকে বুঝে মানুষকে তার ব্যবস্থা নিতে হবে। মানুষের কাছে যে একটাই মাত্র ক্ষমতা আছে, একটা ভোট দেওয়ার ক্ষমতা। সারা 5 বছর পরে এই ক্ষমতাটা মানুষের কাছে আছে, মানুষ সেটা বিবেচনা করে। চুরি হচ্ছে না, সেটা আমার দেখার দরকার নেই, চুরি হচ্ছে না কী হচ্ছে সেটা, আমি তো প্রশাসনের লোক নই, আমার এসব দেখার বিষয় নয়। তবে মানুষকে বিবেচনা করে ভোট দিতে হবে। 60% লোক তো ভোট দেয়। আমাদের কেন এরকম হলো? আমার মেয়ের সব থেকে স্বপ্নের, ছোট্টবেলা থেকেই স্বপ্ন আমার যেন এমডিতে গোল্ড মেডেল হয়। এমডি পরীক্ষাটা তার হয়ে যেত। যারা ওর আপনার মেয়ের ভাগ্য খারাপ ছিল, সিবিআই তো এই কথা। সিবিআই, হ্যাঁ, মোটেও ভাগ্য খারাপ ছিল না। আমরা একটা ডায়মন্ড পেয়েছিলাম, সেটা আমাদের এই রাজ্যের জন্যই আমরা হারিয়ে ফেলেছি। একটা সুরক্ষিত জোন, সেখানে এরকম হবে কেউ ভাবতে পারে না, কেউ না। আর এই 2025 সালটা আমার মেয়ের বা আমাদের জীবনে পুরো অন্যরকম ছিল। ওর 22 সালে যখন আরজি করে চান্স পেয়েছিল, তখনই 25 সালে মা আমি বাড়ি রং করব, আমার এমডি কমপ্লিট হয়ে যাবে, পূজাটা একটু বেশি ভালো করে করব, তারপরে বিয়ে। এই নভেম্বরের 25 তারিখে তার বিয়ের ডেট ফিক্স ছিল। আজকে আমাদের এই দুরবস্থার জন্য কারা দায়ী, কে নেবে দায়ের? আমার মেয়েটা তো স্বাস্থ্য দপ্তরের আন্ডারে ছিল। সন্দীপ ঘোষ কি একদিনে সন্দীপ ঘোষ হয়ে গেছে? এই সন্দীপ ঘোষ, আশিস পাণ্ডে, এদের তৈরি করা হয়েছে, এবং এই যে স্বাস্থ্যমন্ত্রীই তৈরি করেছেন এদের। শুধু আমার মেয়ে নয়, আরজি করে 6টা এরকম হয়েছে। আর এই যে আরও তারপরে যেগুলো হচ্ছে, সবগুলোর জন্য আমাদের এই স্বাস্থ্যমন্ত্রী দায়ী, সমস্তভাবে দায়ী। আমরা এই স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছি। এর থেকে বেশি কিছু আর বলতে পারি না আমি।